গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম জুল ভার্নের একটি মিস্ট্রি থ্রিলার, দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড। পড়ছি এর ষষ্ঠ ও শেষ পর্ব। গ্রানাইট হাউসে তোলা হলো হাবার্টকে। ওর অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যেতে লাগল। প্রচণ্ড জ্বরে প্রলাপ বকতে শুরু করল সে। জ্বরের ওষুধ দরকার, বললেন স্পিলেট। কিন্তু কোথায় পাবো ওষুধ? বিষণ্নভাবে বললেন ক্যাপ্টেন। পেরুভিয়ান গাছও নেই, কুইনিনও নেই। কেন? উইলো গাছ তো আছে। ওর ছাল ছেঁচে রস খাওয়ালে কাজ হবে না কিছুটা? দেখি। ডিজে গিয়ে উইলোর ছাল কেটে আনলেন ক্যাপ্টেন। সন্ধ্যার দিকে ওষুধ বানিয়ে খাওয়ানো হলো হাভার্ডকে। কিন্তু কিছুই হল না। পড়ে থেকে থেকে আগে দোষ হয়ে গিয়েছিল লিভারে, এবার আক্রান্ত হয়েছে মগজ। বেশ ভাবনায় পড়লেন স্পিলেট। জ্বরের ধরন দেখে কিছুটা আঁচ করতে পারছেন তিনি। ক্যাপ্টেনকে বললেন, ব্যাপার সুবিধের মনে হচ্ছে না আমার। যদ্দূর মনে হচ্ছে এটা মালিগন্যান্ট ফিভার। জ্বর না কমলে বাঁচানো যাবে না হাভার্ডকে। মালিগন্যান্ট ফিভার? ভয় পেয়ে গেলেন ক্যাপ্টেন। হ্যাঁ, জলা থেকে জ্বরের জীবাণু নিয়ে এসেছে ও। প্রথম ধাক্কা কাটিয়ে উঠেছে, কিন্তু দ্বিতীয় ধাক্কায় ঠিকমতো ওষুধ দিতে না পারলে তৃতীয়বারে ঠিক মারা যাবে ও। উইলোর ছালের রস তো খাওয়ানো হলো, দেখা যাক কি হয়। কিছুই হবে না, কুইনিন দরকার। এ জ্বরের একমাত্র প্রতিষেধক কুইনিন। কিন্তু কোথায় পাওয়া যাবে কুইনিন? শেষ পর্যন্ত সাধারণ একটা ওষুধের জন্য মারা যাবে হাভার্ড। খবরটা পেনক্রাফট আর নেবের কাছ থেকে গোপন রাখা হল। রাতে আরও বাড়ল জ্বর। মরার মতো বিছানায় পড়ে রইল হাভার্ড। পরদিন ৯ ডিসেম্বর অবস্থা আরও খারাপের দিকে মনিল। বারবার জ্ঞান হারাতে লাগল হাভার্ড। সত্যি কি তাহলে মারা যাচ্ছে সে? এভাবেই দিনটা কেটে গেল। রাত ৩টায় হঠাৎ চেঁচিয়ে উঠল হাভার্ড। হাত পা খিঁচতে শুরু করেছে। পাশে বসেছিল নেব। ছুটে গিয়ে পাশের ঘরে আর সবাইকে খবর দিল সে। ঠিক সেই সময় ডেকে উঠল টপ। অদ্ভুত কিছু যেন দেখতে পেয়েছে সে, কিন্তু তাও উপেক্ষা করে সবাই ছুটে গেল হাভার্টের ঘরে। হাভার্টের নাড়ি দেখলেন ক্যাপ্টেন। সাংঘাতিক রকম বেড়ে গেছে হৃৎপিণ্ডের গতি। বড়জোর আর একটা দিন বাঁচবে হাভার্ড। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পেনক্রাফট। রাতটা ভোর হল এক সময়। জানলা দিয়ে ঘরে এসে পড়ল সকালের সোনালি রোদ। তখনই হঠাৎ জিনিসটা চোখে পড়ল পেনক্রাফটের। আঙুলে তুলে সবাইকে দেখালো সে। এটা এলো কোত্থেকে? কি ওটা? ঘুরে চাইল সবাই। টেবিলের উপরে রোদ পড়েছে। রোদে ঝকঝক করছে টেবিলে রাখা অয়েল পেপারে মোড়ানো প্যাকেটটা। উঠে গিয়ে প্যাকেটটা তুলে নিলেন ক্যাপ্টেন। প্যাকেটটার গায়ে পরিষ্কার ইংরেজি অক্ষরে লেখা সালফেট অফ কুইনিন। দ্রুত প্যাকেটটা খুলে ফেললেন ক্যাপ্টেন। ভেতরে প্রায় ২০০ গ্রেন সাদা গুঁড়ো। আঙুলের ডগায় কয়েকটা গুঁড়ো তুলে জিভে ছোঁয়ালেন তিনি। পরক্ষণেই থুথু করে ফেলে দিলেন। দারুণ তেতো কুইনিন। বিন্দুমাত্র দেরি না করে কফি বানিয়ে আনল নেব। তাতে ১৮ গ্রেনের মতো কুইনিন মিশিয়ে একটু একটু করে খাওয়ানো হলো হাভার্ডকে। ঘণ্টা কয়েকের মধ্যেই অনেকটা শান্ত হয়ে এলো হাভার্ড। অদ্ভুত এই ব্যাপার নিয়ে জোর আলোচনা শুরু করল অভিযাত্রীরা। ওদের চরম বিপদের মুহূর্তে আবার উদয় হলেন রহস্যময় ত্রাণকর্তা। কিন্তু এই দুর্বেদ্য গ্রানাইটের দুর্গে কি করে এলেন? সত্যি কি তাহলে অশরীরী তিনি? ৩ ঘণ্টা পরপর হাভার্ডকে কুইনিন খাওয়াতে থাকলেন স্পিলেট। কেটে গেল আরও ১০ দিন। জ্বর ছেড়ে দিয়েছে, কিন্তু হাভার্ডের শরীর অত্যন্ত দুর্বল। হাভার্ড বেঁচে গেছে দেখে খুশিতে লাফাচ্ছে পেনক্রাফট। স্পিলেটের নামের আগে নতুন খেতাব জুড়ে দিয়েছে সে, ডাক্তার স্পিলেট। জানুয়ারির শেষ দিকে একেবারে সেরে উঠল হাভার্ড। সাগরের তাজা হাওয়া আর নেবের রাধা মুরগির স্যুপ খেয়ে খেয়ে তাজা হয়ে উঠল শরীর। হাভার্ড ভালো হয়ে ওঠার পর দুটো প্রতিজ্ঞা করল অভিযাত্রীরা। ১. ৫ দস্যুকে খতম করা, আর ২. রহস্যময় ত্রাণকর্তার গোপন আবাসস্থল খুঁজে বের করা। এই দুটো কাজ শেষ না করে আর গ্রানাইট হাউসে ফিরবে না বলে ঠিক করল তারা। তৈরি হয়ে দল বেঁধে গ্রানাইট হাউস থেকে বেরিয়ে পড়ল অভিযাত্রীরা। জাপ আর টপও রইল সঙ্গে। ওদের অনুপস্থিতির সুযোগে যেন কেউ গ্রানাইট হাউসে উঠতে না পারে সে ব্যবস্থা পাকা করেই বেরিয়েছে ওরা। সেদিন ১৪ই ফেব্রুয়ারি। পাহাড় জঙ্গলে ঘোরার মতো শক্তি হাভার্ডের শরীরে এখনো হয়নি। কাজেই ওনাগায় টানা গাড়িতে চেপে বসল সে। কাঠের সেতু পেরিয়ে আস্তে আস্তে ঘন জঙ্গলে প্রবেশ করল অভিযাত্রীরা। বুনো জানোয়ারগুলোর সন্ত্রস্ত ভাব দেখে বললেন ক্যাপ্টেন,
আমাদের দেখে সাংঘাতিক রকম চমকে উঠেছে জানোয়ারগুলো। মানে পথেই গেছে ডাকাতেরা, যাবার সময় ভয় পাইয়ে দিয়ে গেছে জানোয়ারগুলোকে। সামনে ডাকাতের যাত্রাপথের আরও নমুনা পাওয়া গেল। জুতোর ছাপ, গাছের ভাঙা ডাল, আগুন জ্বালানোর চিহ্ন। সেদিন রাতটা ঝর্ণার ধারে কাটালো অভিযাত্রীরা। পরদিন রওনা হয়ে পথে আবার পাওয়া গেল ডাকাতদের জুতোর ছাপ। বিভিন্ন আকারের জুতোর ছাপ গুনে নিশ্চিত হলেন ক্যাপ্টেন ৫ জোড়া পায়ের ছাপ, অর্থাৎ আয়টন নেই ওদের সাথে। খুব সম্ভব ওরা খুন করেছে আয়টনকে। চলতে চলতে পরদিন দ্বীপের শেষ প্রান্তে এসে হাজির হল অভিযাত্রীরা, কিন্তু ডাকাতদের বা ত্রাণকর্তার গোপন আবাসস্থলের চিহ্ন পাওয়া গেল না কোথাও। মনে হয় ফ্র্যাঙ্কলিন হিলের কোনো গুহায় লুকিয়ে আছে বদমাশগুলো, বললেন স্পিলেট। এবার খোয়ারের দিকে এগিয়ে চলল অভিযাত্রীরা। খোয়ারকে ঘাঁটি বানিয়ে ফ্র্যাঙ্কলিন হিলে অনুসন্ধান চালানোর ইচ্ছে ক্যাপ্টেনের। কে জানে খোয়ারেই আড্ডা গেড়েছে কিনা ডাকাতেরা। তাহলে জোর করে খোয়ার দখল করতে হবে, কিন্তু যাওয়ার আগে জেনে নেওয়া দরকার বেটারা সত্যিই ওখানে আছে কিনা। থাকলে দিনের বেলা হামলা করা আত্মহত্যারই সামিল হবে। দিনের বেলা তাই খোয়ারের কাছের জঙ্গলে আত্মগোপন করে রইল অভিযাত্রীরা। দিন গড়িয়ে সাঁঝ হল। হঠাৎ করেই অন্ধকার নামল জঙ্গলের বুকে। ৮টা বাজতেই পেনক্রাফটকে নিয়ে রওনা হয়ে গেলেন স্পিলেট। বাকি সবাই আগের জায়গায় অপেক্ষা করে রইল। নিঃশব্দে বন পেরিয়ে খোলা জায়গায় এসে দাঁড়াল দুজনে। প্রায় ৩০ ফুট ফাঁকা মাঠের পরে খোয়ারের গেট। এই জায়গাটুকু পেরোনোই সবচেয়ে বিপজ্জনক। মাটিতে শুয়ে পড়ে বুকে হেঁটে গেটের দিকে এগুলো দুজন। গেটের কাছে পৌঁছে আস্তে করে ঠেলা দিলেন স্পিলেট। খুলল না গেট, ভেতর থেকে বন্ধ, অর্থাৎ খোয়ারেই আড্ডা গেড়েছে ডাকাতরা। যেমন গিয়েছিল তেমনই নিঃশব্দে ফিরে এলো দুজনে। কথাটা শুনলেন ক্যাপ্টেন। সবাই চলল এবার খোয়ারের দিকে। পুরো ঘাসের উপর দিয়ে নিঃশব্দে এগিয়ে গেল ওরা। নির্বিঘ্নে গেট পর্যন্ত পৌঁছে গেল অভিযাত্রীরা। পৌঁছেই থমকে দাঁড়াল। হা হয়ে খুলে আছে গেটের পাল্লা। অবাক কাণ্ড, ফিসফিস করে বললেন স্পিলেট। অবাক হবার কিছু নেই, কেউ হয়তো কোনো কাজে বাইরে বেরিয়েছে, ফিসফিস করে বললেন ক্যাপ্টেন। পা টিপে টিপে ভেতরে ঢুকে পড়ল হাভার্ড। মিনিটখানেক পরই ফিরে এলো আবার। ক্যাপ্টেনকে বলল, আলো জ্বলছে ভেতরে। জাপ আর টপকে গাড়ির কাছে রেখে ভেতরে ঢুকে পড়ল সবাই। ঘরের জানলার ফাঁক দিয়ে বাইরে এসে পড়েছে আলোর রেখা। ভেতরেই আছে বদমাশগুলো, শুয়োরগুলোকে খতম করার এই সুযোগ, বলল পেনক্রাফট। দুভাগ হয়ে গেল অভিযাত্রীরা। বেড়ার ধার ঘেঁষে এগিয়ে চললেন ক্যাপ্টেন, নেব আর হাভার্ড। উঠানের ওপর দিয়ে কোনাকোণে এগুলো স্পিলেট আর পেনক্রাফট। নিঃশব্দে ঘরের কাছে পৌঁছে গেলেন ক্যাপ্টেন। উকি মেরে দেখলেন টেবিলের ওপর রাখা আছে বাতিটা। বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে একজন লোক। লোকটাকে দেখেই অস্ফুট শব্দ করে উঠলেন ক্যাপ্টেন। আয়টন। বিছানায় শোয়া লোকটা আয়টন। ঝড়ের বেগে ঘরে ঢুকে পড়ল ৫ জনই। সাংঘাতিক নির্যাতনের চিহ্ন আয়টনের কবজিতে, পায়ের গাঁটে। ঘা হয়ে গেছে জায়গাগুলোতে। অভিযাত্রীদের পায়ের শব্দে চোখ মেলে চাইল আয়টন। বিড়বিড় করে বলল, আপনারা আপনারা এসেছেন? হ্যাঁ আয়টন। আমি কোথায়? কেন, খোয়ারে? দস্যুরা কোথায়? আশেপাশে তো দেখছি না। এখনই এসে পড়বে, তৈরি হয়ে যান, বলেই অজ্ঞান হয়ে গেল আয়টন। গাড়িটাকে খোয়ারের ভেতর নিয়ে আসার নির্দেশ দিলেন ক্যাপ্টেন। গাড়িটা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে খোয়ারের গেট বন্ধ করে দেয়া হলো। হুঁশিয়ার থাকতে হবে এখন, কোথায় লুকিয়ে আছে ডাকাতেরা কে জানে। হঠাৎ চেঁচিয়ে উঠল টপ। পরক্ষণেই লাফিয়ে উঠে ছুটল খোয়ারের পেছন দিকে। জাপও ছুটল সেদিকে। পেছন পেছন বন্দুক বাগিয়ে ছুটল অভিযাত্রীরা। আকাশে চাঁদ উঠায় অন্ধকারটা কেটে গেছে। কৃষ্ণপক্ষের ঘোলাটে চাঁদের আলোয় আবছাভাবে দেখা যাচ্ছে খোয়ারের পেছনের ঝর্ণাটা। ঝর্ণার পাড়ে শুয়ে আছে ৫ জন লোক। কাঁধে বন্দুক তুলে নিয়ে আরেকটু এগিয়ে গেল অভিযাত্রীরা, কিন্তু বিন্দুমাত্র নড়ল না লোকগুলো। হঠাৎ ব্যাপারটা বুঝে ফেললেন ক্যাপ্টেন। সবাইকে বন্দুক নামাবার নির্দেশ দিলেন তিনি। আসলে ঝর্ণার পাশে পড়ে আছে ৫টা লাশ। অবাক কাণ্ড, কি করে মারা গেল ৫ জন দুর্ধর্ষ ডাকাত? যেভাবেই মারা যাক, দিনের বেলায় বোঝা যাবে। রাতের মতো ঘুমাতে গেল সবাই। তার আগে স্পিলেট একবার আয়টনের নাড়ি পরীক্ষা করে দেখলেন, ঠিকই আছে। আসলে অত্যাচারে অতিমাত্রায় কাহিল হয়ে পড়েছে আয়টন। পরদিন সকালে জ্ঞান ফিরলে নিজের দুর্ভাগ্যের কাহিনী সবাইকে শোনাল আয়টন।
খোয়াড়ে আসার পরদিনই আয়টনকে বন্দি করে ফ্র্যাঙ্কলিন হিলের এক গুহায় নিয়ে যায় ডাকাতেরা। ওর কাছ থেকে কথা আদায়ের পর মেরে ফেলাই ওদের ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ একটা ডাকাত ওকে বেন জয়েস বলে চিনতে পারে। তারপরেই ডাকাতরা ওকে দলে টানার চেষ্টা করে। দলের ইচ্ছে ছিল আয়টনের সাহায্যে অভিযাত্রীদের হত্যা করে দ্বীপটার মালিক হয়ে বসবে, কিন্তু রাজি হয়নি আয়টন। শুরু হলো ওর ওপর অকথ্য নির্যাতন। দীর্ঘ 4 মাস ধরে নির্যাতন চালাবার পর ওকে পাহাড়ের গুহায় ফেলে রেখে চলে আসে ডাকাতেরা। তারপর ক্ষুধায় তৃষ্ণায় কাহিল হয়ে একসময় জ্ঞান হারায় আয়টন। তারপর আর কিছু মনে নেই ওর। খোয়াড়ে সে কি করে এলো বলতে পারবে না। সংক্ষেপে এই হলো আয়টনের কাহিনী। কিন্তু 5টা দস্যুই যে মরে আছে ঝর্ণার ধারে, কি করে মরল ওরা? প্রশ্ন করলেন ক্যাপ্টেন। মরে পড়ে আছে? উত্তেজনায় উঠে বসার চেষ্টা করল আয়টন। ধরাধরি করে বাইরে ঝর্ণার ধারে নিয়ে আসা হলো ওকে। দিনের আলোয় লাশগুলো পরীক্ষা করে দেখলেন ক্যাপ্টেন। লাশগুলোর দেহের কোথাও কোনো ক্ষতচিহ্ন পাওয়া গেল না, তবে সবকটা দেহে একটা করে দগদগে লাল ঘায়ের মতো দাগ দেখা গেল। দাগটা শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় নয়, কারো বুকে, কারো পিঠে, কারো কাঁধে। ভালোমতো দাগগুলো পরীক্ষা করে উঠে দাঁড়িয়ে বললেন ক্যাপ্টেন, বুঝেছি। কি বুঝলেন ক্যাপ্টেন? কি করে মারা গেল ডাকাতগুলো? জিজ্ঞেস করলেন স্পিলেট। ইলেকট্রিক রাইফেল জাতীয় কোনো অস্ত্রের সাহায্যে মারা হয়েছে ওদের। ইলেকট্রিক রাইফেল? স্তম্ভিত হয়ে গেল স্পিলেট। কিন্তু এই অদ্ভুত কাজটা কি করল? সেই রহস্যময় ত্রাণকর্তা ছাড়া আর কে? আয়টনের দিকে ফিরে বললেন, আয়টন, ফ্র্যাঙ্কলিন হিলের গুহা থেকে তিনিই তোমাকে খোয়াড়ে পৌঁছে দিয়ে গেছেন। লাশগুলোকে কবর দেবার ব্যবস্থা করতে লাগলো অভিযাত্রীরা। ওদের একটা প্রতিজ্ঞা পূরণ হল। ট্যাবর দ্বীপে গিয়ে নোটিশটা রেখে আসতে হয় এবার, মনে করিয়ে দিল পেনক্রাফট। নইলে ডানকান এসে ফিরে যেতে পারে। কি করে যাবেন? মৃদু হেসে প্রশ্ন করল আয়টন। কেন, বন অ্যাডভেঞ্চারে চড়ে? ওটা এখন পানির তলায়। বন অ্যাডভেঞ্চারে চড়ে হাওয়া খেতে বেরিয়েছিল হারামজাদা ডাকাতেরা। চোরা জাহাজে ধাক্কা লেগে ভেঙে তলিয়ে গেছে নৌকোটা। শুনে মনটা খারাপ হয়ে গেল পেনক্রাফটের। হাভার্ড সান্ত্বনা দিল ওকে। দুঃখ করো না পেনক্রাফট, আরেকটা নৌকো বানিয়ে নেব আমরা, বন অ্যাডভেঞ্চারের চেয়েও বড়। কিন্তু ওতে তো কয়েক মাস লেগে যাবে। কি আর করা যাবে, এবছর আর ট্যাবর আইল্যান্ডে যাওয়া হলো না, শান্তভাবে বললেন স্পিলেট। তন্ন করে খুঁজেও ত্রাণকর্তার আস্তানার সন্ধান পাওয়া গেল না। 19শে ফেব্রুয়ারি যে আগ্নেয় পাহাড়টার মাথায় চড়ে লিঙ্কন আইল্যান্ডকে দ্বীপ বলে চিনেছিলেন ক্যাপ্টেন, সেই পাহাড়টার এক বিশাল গহ্বরে অভিযাত্রীরা হানা দিল। সুড়ঙ্গের অনেকটা ভেতরে ঢুকে পড়েছে সবাই। এমন সময় গুরু গুরু মেঘ গর্জনের মতো শব্দ হল আগ্নেয়গিরির পেট থেকে। সর্বনাশ! চমকে উঠে বললেন স্পিলেট। আবার দেখছি জেগে উঠছে আগ্নেয়গিরি। তাড়াতাড়ি সুড়ঙ্গের ভেতর থেকে বেরিয়ে এলো সবাই, কিন্তু অগ্ন্যুৎপাত করল না আগ্নেয়গিরি। এলাকাটা আবার চষে ফেলল অভিযাত্রীরা, কিন্তু পাওয়া গেল না রহস্যময় ত্রাণকর্তার আস্তানা। হতাশ হয়ে 25শে ফেব্রুয়ারি গ্রানাইট হাউসে ফিরে এলো সবাই। ডাকাতেরা ক্ষেত খামার, পোল্ট্রি, উইন্ডমিলের চূড়ান্ত ক্ষতি করে গেছে। সেগুলো ঠিক করার কাজে মন দিল সবাই। দেশে ফিরে যাবার জন্যে ওদের আর এখন মন খারাপ হয় না। লিঙ্কন দ্বীপেই জীবনের বাকি কটা দিন কাটিয়ে দিতে চায় ওরা। একদিন মন্তব্য করল হাবার্ট, একবার দেশ থেকে ঘুরে এলে কেমন হয়? প্রস্তাবটা সায় দিল সবাই, কিন্তু যেতে হলে একটা ছোটখাটো জাহাজের দরকার। ঠিক হলো জাহাজ বানিয়ে নেওয়া হবে। বানাতে সময় লাগবে 7-8 মাস। কাজে লেগে গেল পেনক্রাফট। একটা 300 টনি জাহাজের নকশা এঁকে ফেলল সে। জাহাজের তক্তার জন্যে গাছ কাটা শুরু হলো এরপর। আবার বাজল বেল, আবার, পরপর 3 বার। উঠে গিয়ে টেলিগ্রাফের চাবি টিপলেন ক্যাপ্টেন, অর্থাৎ জিজ্ঞেস করলেন, কে আপনি, কি চান? উত্তর এলো, এখনই খোয়াড়ে চলে এসো। যাক, একদিনে রহস্যের মীমাংসা হতে চলেছে। বলেই সবাইকে তৈরি হওয়ার নির্দেশ দিলেন ক্যাপ্টেন। অল্পক্ষণেই তৈরি হয়ে ঝাপ আর টপকে গ্রানাইট হাউসে রেখে বেরিয়ে এলো সবাই। ঘুটঘুটে অন্ধকার রাত, তার ওপর আকাশে মেঘ করেছে। একটা তারা পর্যন্ত দেখা যাচ্ছে না আকাশের কোথাও। কোনো কথা না বলে দ্রুত এগিয়ে চলল সবাই। হঠাৎ বিদ্যুৎ চমকানো শুরু হলো। গম্ভীর ভীষণ আওয়াজ করে 2-1টা বাজ পড়ল এদিক ওদিক। ঝড় আসতে বেশি দেরি নেই। খোয়াড়ে পা দিতেই এসে গেল ঝড়। ঘরের ভিতর ঢুকে পড়ল সবাই। আলো জ্বালল নেম, কিন্তু কই, ঘরে তো কেউ নেই। টেবিলে রাখা চিঠিটা হাভার্টের চোখে পড়ল। চিঠিটা তুলে ক্যাপ্টেনের হাতে দিতেই
ভাঁজ খুলে পড়লেন তিনি। নতুন তার ধরে চলে এসো। সাথে সাথেই ব্যাপারটা বুঝতে পারলেন ক্যাপ্টেন। খোয়ার থেকে টেলিগ্রাফ করা হয়নি, পুরনো তারের মাথায় একটা নতুন তার লাগিয়ে নিজের আবাসস্থল পর্যন্ত নিয়ে গেছেন ত্রাণকর্তা। সেখানে বসেই ডেকে পাঠিয়েছেন অভিযাত্রীদের। খোয়ারের বাইরে এসে মশালের আলোয় ক্যাপ্টেন দেখলেন প্রথম খুঁটির পুরনো তারের সাথে একটা নতুন তার লাগানো রয়েছে। মাটির উপর দিয়ে সোজা পশ্চিম দিকে চলে গেছে তারটা। তারটাকে অনুসরণ করে এগিয়ে চলল অভিযাত্রীরা। কখনো গাছের নিচু ডাল, কখনো মাটির উপর দিয়ে চলে গেছে তারটা। উপত্যকায় এসেও শেষ হল না তার। পাহাড়ের গা বেয়ে এগিয়ে গেল সাগরের দিকে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। বিকট শব্দে পাহাড়ের মাথায় বাজ পড়ল একটা। প্রলয়ের রাত যেন এটা। রাত 11টায় দ্বীপের পশ্চিমে পৌঁছে গেল অভিযাত্রীরা। 500 ফুট নিচে পাথরের গায়ে আছড়ে পড়ছে সাগর। এখান পর্যন্ত এসে একটা পাহাড়ের ফাটলের মধ্য দিয়ে চলে গেছে তারটা। দুর্গম জায়গা, তবু তার মধ্যে দিয়েই এগিয়ে চলল ওরা। পাহাড়ের ফাটল পেরিয়ে পানির ধারে চলে এলো অভিযাত্রীরা। থমকে দাঁড়াতে হলো এখানে। সোজা পানিতে নেমে গেছে তার। ত্রাণকর্তা তাহলে পানির দেশের বাসিন্দা? কিন্তু কি করে যাওয়া যায় ওখানে? সবার মনোভাব বুঝতে পেরে আশ্বাস দিলেন ক্যাপ্টেন। ভাবনার কিছু নেই, ভাটার টানে পানি নেমে গেলেই আবার তারটাকে অনুসরণ করতে পারবো আমরা। হঠাৎ শুরু হলো অঝোরে বর্ষণ। একটা গুহায় আশ্রয় নিল অভিযাত্রীরা। অনেকক্ষণ পর বৃষ্টি কিছুটা ধরে এলে বাইরে বেরিয়ে এলো ওরা। জোয়ারের পানি ততক্ষণে সরে গেছে। ঠিকই বলেছিলেন ক্যাপ্টেন, একটু আগে যেখানে পানি ছিল সেখানে এখন একটা বিশাল সুড়ঙ্গ মুখ দেখা যাচ্ছে। মশালের আলোয় তারটাকে অনুসরণ করে সুড়ঙ্গে ঢুকে গেল অভিযাত্রীরা। প্রায় 8 ফুট উঁচু খিলানের মতো গুহামুখের ভেতর ঢুকেই আবার দাঁড়িয়ে পড়ল ওরা। আর এগোনো যাবে না। ওদের সামনে আবার সাগরের পানি বাধা হয়ে দাঁড়িয়েছে। একটু দূরের পানিতে কালো মতো কিছু একটা ভাসছে। আলো হাতে পানি ভেঙে আরও কয়েক পা এগিয়ে গেলেন ক্যাপ্টেন। এবার চিনতে পারলেন কালো বস্তুটাকে, একটা নৌকো। হাত বাড়িয়ে নৌকোর গুলোই ধরে ওটাকে সঙ্গীদের কাছে টেনে নিয়ে এলেন ক্যাপ্টেন। লোহার পাত দিয়ে মোড়া নৌকোটার দুটো দাঁড়। ওপাশের গুলোয় আটকানো শেকলের অন্য মাথা একটা পাথরের সাথে বেঁধে নৌকোটাকে যথাস্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে। সবাইকে নৌকায় ওঠার নির্দেশ দিলেন ক্যাপ্টেন। সবাই নৌকায় উঠে বসল। আয়রটন আর পেনক্রাফট দাঁড় টানতে শুরু করল। ধনুকের মতো বেঁকে ওপরে উঠে গেল সুড়ঙ্গের ছাদ। ঘুটঘুটে অন্ধকারে মশালের আলোয় দুরু দুরু বুকে সুড়ঙ্গের ভেতর এগিয়ে চলল অভিযাত্রীরা। তারটা এখন আর দেখা যাচ্ছে না। অনুমান করলেন ক্যাপ্টেন, সুড়ঙ্গের ভেতরেই কোথাও না কোথাও গিয়ে শেষ হয়েছে তার। আরেকটু সামনে গিয়েই আবার চোখে পড়ল তারটা। সুড়ঙ্গের গায়ের বেরিয়ে থাকা পাথরের খাঁজে ঝুলে ঝুলে এগিয়ে গেছে তারটা। আরও প্রায় আধ মাইল যাওয়ার পর ডান দিকে মোড় নিল সুড়ঙ্গ। মোড় ঘুরতেই অভিযাত্রীদের চোখে পড়ল অস্বাভাবিক উজ্জ্বল আলোটা। বিশাল কালো গহ্বরটার কোথাও এখন আর একরত্তি অন্ধকার নেই। সব ঝেঁটিয়ে বিদায় করেছে ওই অত্যুজ্জ্বল আলো। এ কিসের আলো? জিজ্ঞেস করল হাভার্ড। ইলেকট্রিক আলো বলেই মনে হয়, উত্তর দিলেন ক্যাপ্টেন। এখানেও শেষ হয়নি তার। এগিয়ে গেছে সামনে। এগিয়ে চলল অভিযাত্রীরাও। ক্রমশ চওড়া হতে হতে একসময় শেষ হয়ে গেল সুড়ঙ্গ। সামনে বিশাল হ্রদ, পাতালের হ্রদ। প্রকাণ্ড একটা তিমি ভাসছে হ্রদের পানিতে। এখানে তিমি এলো কোত্থেকে? থামল না অভিযাত্রীরা। সাহস করে তিমিটার দিকে এগিয়ে চলল। আরও কাছে যাওয়ার পর বোঝা গেল ওটা তিমি নয়, অনেকটা চুরুটের মতো গড়ন ওটার। দুপাশে সূচালু। মাথার দুপাশ থেকে ঠিকরে বেরোচ্ছে উজ্জ্বল বৈদ্যুতিক আলো। প্রায় 250 ফুট লম্বা, 10-12 ফুট উঁচু কুচকুচে কালো প্রকাণ্ড বস্তুটা স্থির হয়ে ভাসছে হ্রদের পানিতে। আরও এগিয়ে গেল স্তম্ভিত অভিযাত্রীরা। উত্তেজনায় হঠাৎ খপ করে স্পিলেটের হাত চেপে ধরলেন ক্যাপ্টেন। ফিসফিস করে বললেন, বুঝেছি, এ হচ্ছে সেই লোক। কিংবদন্তির মতো প্রায়ই এর কথা কানে এসেছে আমার। স্পিলেটের কানে কানে একটা নাম বললেন ক্যাপ্টেন। শুনে তরিতাহতের মতো চমকে উঠলেন স্পিলেট। ফিসফিস করেই বললেন তিনি, কিন্তু কিন্তু তিনি যে ক্রিমিনাল, ফেরারি আসামি। পৃথিবীর প্রত্যেকটা দেশে আইনের খাড়া ঝুলছে তার মাথার উপর। হ্যাঁ, তিনি ডেকে পাঠিয়েছেন আমাদের, গম্ভীরভাবে বললেন ক্যাপ্টেন। ভাসমান অতিকায় বস্তুটার গায়ে এসে নৌকো ভিড়ল। দলবল নিয়ে নৌকো থেকে ওটার উপর নামলেন ক্যাপ্টেন। বস্তুটার ঠিক পিঠের উপর একটা গোল ধাতব ঢাকনা। ঢাকনাটা তুলতেই দেখা গেল লোহার সিঁড়ি নেমে গেছে নিচে।
সিঁড়ি বেয়ে নামতে শুরু করলেন ক্যাপ্টেন। পিছন পিছন অনুসরণ করল আর সবাই। একটা গোল চত্বরের মতো জায়গায় শেষ হয়েছে সিঁড়ি। ইলেকট্রিক আলোয় ঝলমল করছে জায়গাটা। চত্বরের অন্য প্রান্তের দরজাটা খুললেন ক্যাপ্টেন। সুসজ্জিত একটা ঘর। সেটার পরের ঘরটা লাইব্রেরি। লাইব্রেরির অন্য প্রান্তের দরজা খুলে বিশাল হলরুমে ঢুকলেন ক্যাপ্টেন। বিলাসবহুল বড় বড় যাত্রীবাহী জাহাজের সেলুনের চাইতেও দামি জিনিসে সাজানো ঘরটা। ঘরের ভেতরে একটা দামি সোফায় আধশোয়া হয়ে আছেন একটা লোক। সোজা সেদিকে এগিয়ে গেলেন ক্যাপ্টেন। সোফায় শোয়া লোকটাকে উদ্দেশ্য করে বললেন, আমরা এসেছি ক্যাপ্টেন নিমো। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন নিমো। ব্যক্তিত্বপূর্ণ চাহনি দেখলেই বোঝা যায় শুধু হুকুম করতেই জন্মেছে এই লোকটা। ঘাড়ের উপর লুটাচ্ছে ধবধবে সাদা চুল, মুখ ভর্তি দাড়ি, মলিন মুখ। রোগে কাহিল হয়ে পড়েছেন বোধহয় ক্যাপ্টেন নিমো। শান্ত কণ্ঠে ইংরেজিতে কথা বললেন তিনি। আমার নাম জানলেন কি করে ক্যাপ্টেন হার্ডিং? শুধু আপনার নামই নয়, আশ্চর্য ডুবোজাহাজের কাহিনীও জানি। নটিলাস? নটিলাস। কিন্তু আমার কথা তো পৃথিবীর কারো জানার কথা নয়। আপনার নাম জানে পৃথিবীর লোক। বুঝেছি। কয়েক বছর আগে ঘটনাচক্রে আমার জাহাজে এসে পড়া প্রফেসরই রটিয়েছে আমার নাম। প্রফেসর অ্যারোনাক্সের কথা বলছেন তো? হ্যাঁ। আমি ভেবেছিলাম নরওয়ে ঘূর্ণিপাকে পড়ে 2 সঙ্গীসহ মারা গেছেন ভদ্রলোক। মরতে মরতেও বেঁচে যান। দেশে ফিরে 20,000 লিগস আন্ডার দ্য সি নামে একটা বই লেখেন। বিশ্ববিখ্যাত হয়ে গেছেন প্রফেসর আর তার বই। কিন্তু ওই বইতে তো আমার জীবনের মাত্র 10 মাসের ঘটনা লেখা থাকার কথা। তাই আছে, আর তাতেই পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন আপনি। ক্রিমিনাল হিসেবে স্মরণীয়, তাই না ক্যাপ্টেন? ক্যাপ্টেন নিমো, আপনি ক্রিমিনাল কিনা সে বিচারের দায়িত্ব আমার নয়। তবে আমরা লিঙ্কন দ্বীপে আসার পর আপনি আমাদের জন্য যা যা করেছেন তাতে আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না। আমাদের কাছে আপনি মহাপুরুষ। হার্ডিংয়ের কথায় মৃদু হাসলেন ক্যাপ্টেন নিমো। ক্যাপ্টেন নিমো, এবার সামনে এগিয়ে এলেন স্পিলেট। আমি সাংবাদিক, আর পৃথিবীর সব সাংবাদিকই কম বেশি কৌতূহলী। তাই আপনার আসল পরিচয় জানার ইচ্ছেটা দমন করতে পারছি না আমি। দয়া করে যদি তা জানান তাহলে ধন্য মনে করব নিজেকে। স্পিলেটের দিকে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন ক্যাপ্টেন নিমো। তারপর সবাইকে বসতে বলে শুরু করলেন নিজের কাহিনী। আমার আসল নাম ডাক্কার, প্রিন্স ডাক্কার। ভারতের বুন্দেলখণ্ডে রাজপুত্র হয়ে জন্মেছিলাম আমি। 10 বছর বয়সেই উচ্চশিক্ষার জন্যে বাবা আমাকে বিলেতে পাঠালেন। তাঁর ইচ্ছা ফিরে এসে ইউরোপের দেশগুলোর ছাঁচে বুন্দেলখণ্ডকে উন্নত করে তুলব আমি। 10 থেকে 30 বছরের মধ্যে বিজ্ঞান, সাহিত্য আর ইঞ্জিনিয়ারিংয়ে অনেক জ্ঞান লাভ করলাম। ঘুরে বেড়ালাম সারা ইউরোপ। রাজার ছেলে আমি, অর্থের অভাব নেই, কিন্তু আমোদ আহ্লাদ ভোগবিলাসের প্রতি কোনো লালসাই ছিল না আমার। শুধু জ্ঞানের পিপাসা সারাক্ষণ অস্থির রাখত আমাকে। 1848 সালে স্বদেশে ফিরে এলাম। যথাসময়ে বিয়ে করার পর 2টো বাচ্চাও হলো, কিন্তু সংসারে মন টিকল না আমার। ভারত জুড়ে শুরু হলো সিপাহী বিদ্রোহ। বিদ্রোহে যোগ দিলাম আমি। 10 বার জখম হলাম 20টা যুদ্ধে, কিন্তু ব্যর্থ হল সিপাহী বিদ্রোহ। হেরে গেল বিদ্রোহীরা। প্রিন্স ডাক্কারের নাম জেনে ফেলেছে ইংরেজ সরকার। আমাকে ধরিয়ে দেবার জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা হল। বুন্দেলখণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে গেলাম আমি। সভ্য মানুষ, বিশেষ করে সাদা চামড়ার মানুষ চারটার প্রতি পিষিয়ে গেল মনটা। 20 জন একান্ত বিশ্বস্ত অনুচর আর আমার সমস্ত অর্থ সম্পদ নিয়ে একদিন অদৃশ্য হয়ে গেলাম আমি। কিন্তু কোথায় গেলাম? সাগরতলায়। সাদা চামড়ারা আমার পিছু নিতে পারবে না যেখানে। সৈনিক থেকে রূপান্তরিত হলাম বৈজ্ঞানিকে। প্রশান্ত মহাসাগরের এক মরু দ্বীপে বসে বানালাম আমার ডুবোজাহাজ নটিলাসকে। তারপর ডুব দিলাম সাগরের অতল তলায়। বছরের পর বছর পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে ঘুরে বেড়াতে থাকলাম আমি। অফুরন্ত ধনরত্নের কোষাগার এই সাগর। কোটি কোটি টাকা মূল্যের সোনা আর মণিমুক্তা তুলে গোপনে দান করে দিতে লাগলাম ভারতবর্ষ আর অন্যান্য দরিদ্র দুর্ভাগা দেশকে, স্বাধীনতার জন্যে যারা মরণপণ লড়াই করে যাচ্ছে। ভালোই চলছিল।
হঠাৎ নটিলাসে এসে আশ্রয় নিলেন প্রফেসর অ্যারোনাক্স আর তাঁর দুই সঙ্গী। ওদেরকে মেরে ফেলতে পারতাম আমি, কিন্তু না মেরে নটিলাসেই রেখে দিলাম এক শর্তে, কোনোদিন আর বাইরের পৃথিবীতে ফিরে যেতে পারবে না ওরা। কিন্তু 10 মাস পরে নরওয়ের কুখ্যাত মেলস্ট্রমে গিয়ে পড়ল জাহাজ। নটিলাসকে রক্ষা করতে আমরা সবাই ব্যস্ত। ওই সুযোগে দুই সঙ্গী সহ পালিয়ে যান প্রফেসর অ্যারোনাক্স। তারপর সাগরে সাগরে ঘুরে বেড়ালাম আমি। একে একে মারা গেল প্রত্যেকটি বিশ্বস্ত অনুচর। শেষ পর্যন্ত বেঁচে রইলাম শুধু আমি একা। আমার বয়স তখন 60। এই বয়সেও একাই নটিলাসকে চালিয়ে গেলাম আমি। হঠাৎ একদিন আমাদের দ্বীপের এই গহ্বর আবিষ্কার করে ফেললাম। ভাবলাম নটিলাসের জন্য এ গহ্বর একটা বন্দরের কাজ দেবে। এরকম গুপ্ত বন্দর নটিলাসের আরও আছে। মাঝে মাঝে আসি, এখানে বিশ্রাম নেই, চলে যাই। হঠাৎ একদিন আটকা পড়ে গেলাম। গহ্বরে ঢোকার পর বিশ্রাম করছিল নটিলাস। এমন সময় দ্বীপের আগ্নেয়গিরিটা অগ্ন্যুৎপাত শুরু করল। অগ্ন্যুৎপাতের ফলে নটিলাসের বাইরে বেরোবার সুড়ঙ্গ পথটা বন্ধ হয়ে গেল। চিরদিনের মতো এখানে আটকা পড়ে গেল নটিলাস। গত কয়েক বছর ধরে আমি এখানে আটকা পড়েই বুঝতে পেরেছিলাম এই দ্বীপেই মৃত্যু হবে আমার। অপেক্ষা করছি মৃত্যুর। হঠাৎ একদিন দেখলাম কয়েকজন লোককে নিয়ে ঘুরতে ঘুরতে আকাশ থেকে পড়ছে একটা বেলুন। ডুবুরির পোশাক পরা অবস্থায় তখন সাগর তীরের অল্প পানিতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম বেলুন থেকে পানিতে পড়ে গেছেন ক্যাপ্টেন হার্ডিং। সাগরের তলা দিয়ে গিয়ে পানি থেকে ওকে তুলে একটা পাহাড়ের গুহায় রেখে আসি আমি। আড়াল থেকে আপনাদের ওপর নজর রাখলাম। বুঝলাম আপনারা পরিশ্রমী, সৎ এবং পরস্পরকে ভালোবাসেন। ডুবুরির পোশাক পরে হ্রদের পানি সাগরে পড়ার গোপন সুড়ঙ্গ পথে গ্রানাইট হাউসের কুয়োর তলায় চলে যেতাম। কুয়োর দেয়াল বেয়ে উঠে আপনাদের সমস্ত কথাবার্তা শুনতাম। দাসপ্রথা উচ্ছেদ করার জন্য লড়ে এসেছেন। আপনাদের আলোচনা শুনে তাও জানলাম। ব্যাস, আর কিছু শোনার দরকার ছিল না আমার। আপনাদের মতো লোকই আমার পছন্দ। আড়াল থেকে যদ্দূর সম্ভব সাহায্য করে গেলাম আপনাদের। এই পর্যন্ত বলে থামলেন ক্যাপ্টেন। রোগাক্রান্ত শরীরে একটানা এতক্ষণ কথা বলার পরিশ্রমে অল্প অল্প হাঁপাচ্ছেন তিনি। প্রশস্ত কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। এবার বুঝলেন ক্যাপ্টেন হার্ডিং। বেলুন থেকে পড়ে যাবার পর ওকে কে বাঁচিয়েছেন। ওকেই শুধু বাঁচাননি ক্যাপ্টেন নিমো। ঝড় বাদলার রাতে অয়েল পেপার ঢেকে টপকে চিমনিতে পৌঁছে দিয়েছিলেন। হ্রদের পানিতে ডুগংটাকে হত্যা করে টপকে বাঁচিয়েছেন। দরকারি জিনিসপত্র সিন্ধুকে ভরে সাগর তীরে রেখে এসেছেন। গভীর রাতে নৌকোর বাঁধন কেটে ওটাকে মার্সি নদী বেয়ে ওদের সামনে পৌঁছে দিয়েছেন। ওরাং ওটাংরা গ্রানাইট হাউস আক্রমণ করার সময় ওপর থেকে সিঁড়ি ফেলে দিয়েছেন। আয়টনের খবর লিখে বোন অ্যাডভেঞ্চারের কাছে বোতলে ভাসিয়ে দিয়েছেন। প্রসপেক্ট হাইটের মাথায় চড়ে আলোর সংকেত দেখিয়ে পেনক্রাফটকে দ্বীপে ফিরে আসার পথ চিনিয়েছেন। স্পিডির নিচে টর্পেডো মেরে ধ্বংস করেছেন জাহাজটাকে। হাভার্টের জন্য কুইনিন সরবরাহ করেছেন। ইলেকট্রিক রাইফেলের সাহায্যে 5টা ডাকাতকে মেরে ওদেরকে বিপদমুক্ত করেছেন। তার উপকারে ঋণ অভিযাত্রীরা কোনোদিন শোধ করতে পারবে না। হার্ডিংকে চুপ করে থাকতে দেখে প্রশ্ন করলেন ক্যাপ্টেন নিমো। আমার কাহিনী শোনার পর আমার সম্পর্কে কি ধারণা হয় আপনার? 20,000 লিগস আন্ডার দ্য সি বইয়ে লেখা একটা ঘটনার কথা মনে পড়ে গেল হার্ডিংয়ের। একটা জাহাজডুবির ঘটনা। সেবার অসহায় শিশুসহ মায়েদের পর্যন্ত ডুবিয়ে দিয়েছিল নটিলাস। পৃথিবীর সব দেশে ব্যাপারটা নিয়ে দারুণ হইচই পড়ে গিয়েছিল। আর এরপর এত অস্থির হয়ে পড়েছিলেন ক্যাপ্টেন যে অনিয়ন্ত্রিতভাবে ভাসতে ভাসতে ঘূর্ণিপাকে গিয়ে পড়েছিল নটিলাস। হার্ডিংয়ের মনের কথাটা যেন বুঝতে পেরে বললেন ক্যাপ্টেন নিমো, সেই জাহাজটার কথা ভাবছেন তো? কিন্তু একটা কথা জেনে রাখুন, আমি ওটাকে ধাওয়া করিনি। ওটাই তেড়ে আক্রমণ করেছিল আমাকে। শেষ পর্যন্ত সংকীর্ণ অগভীর একটা উপসাগরে আটকা পড়েছিলাম আমি। পালাবার পথ ছিল না। বাধ্য হয়ে আত্মরক্ষার জন্যে জাহাজটাকে ডোবাতে হয়েছিল আমাকে। কাজটা কি অন্যায় করেছিলাম? আগেই বলেছি, আপনার কাজের বিচার বা সমালোচনা করার অধিকার আমার নেই। ক্যাপ্টেন নিমোর প্রশ্নের জবাবে বললেন হার্ডিং, মানুষ তো নিজে কিছু করছে না, করাচ্ছেন তিনি। আঙুল তুলে ওপর দিকে নির্দেশ করলেন তিনি। আমরা যন্ত্র, তিনি চালক। আমাদের বিচারের ভারটাও তাই তাঁর। শুধু একটা কথাই বলছি আপনাকে ক্যাপ্টেন নিমো, আপনার মতো পরোপকারী নিঃস্বার্থ বন্ধু পেলে যে কোনো মানুষ নিজেকে ধন্য মনে করবে। আমরাও তাই মনে করছি।
হাঁটু গেড়ে ক্যাপ্টেন নিমোর পাশে বসে তার হাতে চুমু খেলেন হার্ডিং। চোখে পানি এসে গেল নিমোর। হার্ডিংয়ের মাথায় একটা হাত রেখে রুদ্ধ কণ্ঠে বললেন, ক্যাপ্টেন নিমো, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ভোর হতেও দিনের আলো গহ্বরে প্রবেশ করল না। নটিলাসের সবকিছু ঘুরে ঘুরে অভিযাত্রীদের দেখালেন ক্যাপ্টেন নিমো। মিউজিয়ামের মাথায় বড় বড় অক্ষরে লেখা মহান বাণীটা মোবিলিস মোবাইল দেখাবার পর আর পারলেন না। পরিশ্রান্তভাবে সোফায় এলিয়ে পড়লেন। তাড়াতাড়ি ক্যাপ্টেন নিমোর নাড়ি পরীক্ষা করলেন স্পিলেট। হৃৎপিণ্ডের গতি অত্যন্ত ক্ষীণ। ওকে বাইরে নিয়ে গেলে ভালো হতো না? জিজ্ঞেস করল পেনক্রাফট। নটিলাস ছেড়ে এ সময় কোথাও যাবেন না উনি, উত্তর দিলেন হার্ডিং। একটু পর চোখ মেলে চাইলেন ক্যাপ্টেন নিমো। বললেন, ঠিক বলেছেন, এখানেই মরতে চাই আমি। খুব সম্ভব আগামীকালই মারা যাব আমি। মৃত্যুর পর আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবেন ক্যাপ্টেন হার্ডিং? নিশ্চয়ই করব, বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন হার্ডিং। বলুন কি? আমার ইচ্ছে নটিলাসই হবে আমার কফিন। এখানটায় পানি খুব গভীর। আমার মৃতদেহ নিয়ে চিরদিনের মতো পানিতে ডুব দেবে নটিলাস। আমার মৃত্যুর পর আপনারা চলে যাবেন এ গহ্বর ছেড়ে। এক বাক্স হীরা দিচ্ছি আপনাদেরকে, এই যে নিন। টেবিলে ড্রয়ার খুলে হীরার বাক্সটা এগিয়ে দিয়ে আবার বলতে লাগলেন ক্যাপ্টেন নিমো, সাগর থেকে সংগ্রহ করা মূল্যবান কিছু হীরা আছে এর মধ্যে। আমার ইচ্ছে কোনো সৎ কাজে খরচ করবেন আপনারা এই সম্পদ। এছাড়া নটিলাসে আর যা কিছু আছে সব নটিলাসেই থাকবে। আমার মৃত্যুর পর এ ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেবেন। তারপর নটিলাসের বাইরে বেরিয়ে শক্ত করে ডালাটা আটকে দেবেন, যাতে এক ফোঁটা পানিও ভেতরে ঢুকতে না পারে। এরপর যে নৌকো করে এসেছেন সেটায় চড়ে নটিলাসের সামনের দিকে যাবেন। ভালো মতো খেয়াল করলে দেখবেন ওখানে স্টপকক লাগানো দুটো ছিদ্র আছে। স্টপকক দুটো খুলে দিলেই আস্তে আস্তে পানিতে ভরে যাবে নটিলাসের ট্যাঙ্ক। গভীর পানির তলায় তলিয়ে যাবে আমার সাধের ডুবোজাহাজ। কথা দিন, যা বললাম অক্ষরে অক্ষরে পালন করবেন। কথা দিচ্ছি ক্যাপ্টেন নিমো। আবেগে প্রায় বুঝে এলো হার্ডিংয়ের গলার স্বর। ক্যাপ্টেন হার্ডিং, এবার আপনার সাথে কিছুক্ষণ একা থাকতে চাই আমি। ক্যাপ্টেন নিমোর কথা শুনে হার্ডিং ছাড়া বাকি সবাই ঘর থেকে বেরিয়ে গেল। দুজনের মধ্যে কি কথাবার্তা হলো তার কিছুই জানতে পারল না কেউ। সেদিন নটিলাসেই থেকে গেল অভিযাত্রীরা। আস্তে আস্তে ক্যাপ্টেন নিমোর অবস্থা খারাপের দিকে যেতে থাকল। রাত 12টার পর বহু কষ্টে হাত দুটো বুকের ওপর আড়াআড়িভাবে রাখলেন ক্যাপ্টেন নিমো। সবাই বুঝল সময় ফুরিয়ে এসেছে ওর। রাত 1টার দিকে আবার চোখ দুটো মেললেন ক্যাপ্টেন। মুহূর্তের জন্যে চকচক করে উঠল চোখ দুটো। বিড়বিড় করে শুধু বললেন, জন্মভূমিকে রক্ষা করো ঈশ্বর। বলেই চোখ বুঝলেন ক্যাপ্টেন নিমো। পরম শান্তিতে ঘুমিয়ে পড়লেন যেন। সবাই বুঝল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যাপ্টেন নিমো। লাশের গায়ে একটা চাদর টেনে দিয়ে বললেন হার্ডিং, ওর আত্মার মঙ্গল করো তুমি ঈশ্বর। হু হু করে কেঁদে ফেলল হাওয়ার্ড আর পেনক্রাফট। শব্দ করে কাঁদল না অ্যাটন, কিন্তু অঝরে অশ্রু ঝরে পড়ছে ওর দুগাল বেয়ে। পাথরের মূর্তির মতো স্তব্ধ বসে রইল নেব। একটু পর শুধু হীরার বাক্সটা নিয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে এলো অভিযাত্রীরা। ক্যাপ্টেন নিমোর ঘরের দরজা বন্ধ করে দেয়া হলো। নটিলাসের বাইরে এসে ডালাটা শক্ত করে এঁটে দিয়ে নৌকোয় চেপে বসল অভিযাত্রীরা। নটিলাসের সামনের ফুটো দুটো খুঁজে বের করলেন হার্ডিং। স্টপকক দুটো খুলে দিতেই হু হু করে পানি ঢুকতে লাগল নটিলাসের ট্যাঙ্কে। চোখের সামনে ধীরে ধীরে তলিয়ে গেল প্রিন্স ডাক্কারের ডুবোজাহাজ কফিন নটিলাস। সুড়ঙ্গ মুখে পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে গেল। নৌকোটাকে সুড়ঙ্গ মুখের একটা পাথুরের তাকে রেখে বাইরে বেরিয়ে এলো অভিযাত্রীরা। গুপ্ত গহ্বরটার নাম রাখা হল ডাক্কার গহ্বর। বিষণ্ণ বনে গ্রানাইট হাউসে ফিরে চলল সবাই। বড় নৌকোটা তৈরির কাজে এবার জোর দিল পেনক্রাফট। সবাই সাহায্য করল ওকে। যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলতে হবে নৌকোর কাজ। ট্যাবর আইল্যান্ডে গিয়ে নোটিস না রেখে এলে এসে ফিরে যাবে ডানকান। দেখতে দেখতে আবার এলো জানুয়ারি মাস। মাসের প্রথম তারিখে যেন খেপে গেল লিঙ্কন দ্বীপের প্রকৃতি। এলো উন্মত্ত ঝড়, ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেল অসংখ্য গাছপালা। জানুয়ারির 3 তারিখে ফ্র্যাঙ্কলিন হিলের চূড়া থেকে আবার ধোঁয়া বেরোতে শুরু করল। ধোঁয়ায় ধোঁয়ায় ছেয়ে গেল উপরের আকাশ। ব্যাপার দেখে সবাইকে ডেকে বললেন হার্ডিং, কথাটা আর গোপন করে লাভ নেই। ঘুম ভেঙে জেগে উঠেছে সুপ্ত আগ্নেয়গিরি। মাটিতে কান পেতে শুনল অ্যাটন। প্রচণ্ড গুমগুম শব্দ হচ্ছে মাটির তলায়। শুনছ নাবিক, খেপে গেছে ফ্র্যাঙ্কলিন হিল।
জাহান নামে যাক ফ্র্যাঙ্কলিন হিল। খেপে গেছে পেনক্রাফটও। ধোঁয়া বেরোক চাই আগুন বেরোক, নৌকোর কাজ বন্ধ করা যাবে না। পাহাড়ের চূড়ায় আগুন দেখা গেল সন্ধ্যের পর। যেন একটা অতিকায় মশাল জ্বলছে পাহাড়ের মাথায়। ছাই বাষ্প আর ধোঁয়ার আড়াল হয়ে গেছে তারাজলা আকাশ। মাঝে মাঝে অনেকগুলো মেশিন গানের একটানা আওয়াজের মতো শব্দ আসছে পাহাড়ের দিক থেকে। সর্বনাশ! সব দেখে শুনে বললেন হার্ডিং। এত জলদি শুরু হয়ে গেল? আরও একটা উপসর্গ দেখা দিল কিছুক্ষণ পর। ভূমিকম্পের মতো কাঁপছে দ্বীপের মাটি। পরের 3 দিন এক নাগাড়ে ধুম উদ্গীরণ করে চলল ফ্র্যাঙ্কলিন হিল। তবে নৌকো তৈরির কাজও চলল একটানা। এর মাঝে সময় করে খোয়াড়ের জানোয়ারগুলোকে খাবার দিয়ে এলেন হার্ডিং আর আয়ারটন। চতুর্থ দিনে আকাশ থেকে ঝুরঝুর করে ঝরতে লাগলো কয়লার গুঁড়োর মতো কালো একরকম গুঁড়ো। দেখতে দেখতে মাটি ঢেকে গেল কয়েক ইঞ্চি পুরো গুঁড়োয়। আগ্নেয়গিরির বুক দিয়ে ধোঁয়ার সাথে আকাশে উঠে যাচ্ছে ঝামার গুঁড়ো, তাই আবার ঝরে পড়ছে নিচে। আগুনে পোড়া ধাতুর পরিত্যক্ত মলও বেরিয়ে আসতে শুরু করেছে। অগ্নুৎপাতের বেশি দেরি নেই আর। আগ্নেয়গিরির অবস্থা পর্যবেক্ষণ করতে বেরোলেন ক্যাপ্টেন হার্ডিং। রেড ক্রিক পেরিয়ে গন্ধকের ঝর্ণার কাছে গিয়ে দেখলেন আমূল পরিবর্তন হয়ে গেছে গোটা এলাকার। মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠছে আরও অনেক প্রস্রবণ। ভেতর থেকে যেন দুর্মুষের ঠেলায় ফেটে বেরিয়ে আসতে চাইছে উপরের মাটির স্তর। দুর্গন্ধযুক্ত গ্যাস, কার্বনিক অ্যাসিড আর ঘন বাষ্পের জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবে লাভার স্রোত নামেনি এখনো। সেদিন সকাল 10টা নাগাদ আয়ারটনকে নিয়ে ডাক্কার গহ্বরের দিকে চললেন ক্যাপ্টেন। জায়গা মতো পৌঁছে পাওয়া গেল নৌকোটা। হালকা নৌকোটা পাথরের তাক থেকে নামিয়ে আনল আয়ারটন। নৌকোয় করে বিশাল পাতালের লেকটার শেষ প্রান্তে চলে গেল দুজনে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সাথে আনা মশালের আলোয় পথ দেখে চলতে হচ্ছে ওদের। মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ পাতালের গহ্বরে মাঝে মাঝে গম্ভীর গুরু গুরু মেঘ গর্জনের মতো শব্দ হচ্ছে। দাঁড়ের মাথায় মশাল বেঁধে সুড়ঙ্গের ছাদ পরীক্ষা করলেন ক্যাপ্টেন। ফেটে চুরমার হয়ে গেছে পাথরের ছাদ। আগ্নেয়গিরি কেন্দ্রস্থলকে ঢেকে রেখেছে পাথরের দেয়াল। কতটা পুরো এ দেয়াল? 10, 20, 100 ফুট। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে একসময় যথেষ্ট পুরু থাকলেও এখন আর ততটা পুরু নেই পাথরের দেয়াল। তাছাড়া ফেটে যাওয়া দেয়ালের ফাঁক দিয়ে গ্যাস বেরিয়ে এসে ক্রমে দূষিত করে তুলছে সুড়ঙ্গের বাতাস। পানির মাত্র 3-4 ফুট উপরে নেমে এসেছে 100 ফুট উঁচু ছাদ। স্তম্ভিত হয়ে দৃশ্যটা দেখলেন ক্যাপ্টেন। আয়ারটনকে বললেন, তোমাদেরকে বের করে দিয়ে এই বিপদের কথাটাই আমাকে জানিয়ে গেছেন ক্যাপ্টেন নিমো। তোমরা শুনলে যদি আবার ভয় পেয়ে যাও, তাই আগে থেকে শোনাতে নিষেধ করে গেছেন তিনি। আবার সুড়ঙ্গ মুখে ফিরে এলো দুজনে। পরদিন 8ই জানুয়ারি সবাইকে ডেকে বিপদের কথাটা জানালেন ক্যাপ্টেন। বললেন, মৃত্যুর আগে একটা খবর দিয়ে গেছেন ক্যাপ্টেন নিমো। খবরটা হলো যে কোনো দিন সমুদ্র গর্ভে তলিয়ে যেতে পারে লিঙ্কন আইল্যান্ড। আগ্নেয়গিরির কেন্দ্রস্থল আর সাগরের পানি, এ দুটোর ভেতর ব্যবধান শুধু একটা দেয়ালের, ডাকার গহ্বরের দেয়াল। ভেতরের লাভা স্রোত প্রচণ্ড চাপ দিচ্ছে দেয়ালের গায়ে। দেয়ালটা ভেঙে গেলে সাগরের পানি গিয়ে ঢুকবে আগ্নেয়গিরির ভেতর। ফলটা কি দাঁড়াবে বলতে পারো? নিভে যাবে আগুন। নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল পেনক্রাফট। না পেনক্রাফট, ব্যাপারটা অত সহজ হলে ভাবনার কিছু ছিল না। উত্তপ্ত লাভার উপর পানি পড়লে মুহূর্তে তা বাষ্পে পরিণত হবে। ওই বাষ্প বেরোবার পথ না পেয়ে প্রচণ্ড চাপে ফাটিয়ে দেবে সমস্ত পাহাড়টা। কিন্তু তখনও ঠান্ডা হবে না লাভা স্রোত। হু হু করে সাগরের পানি পড়বে গিয়ে ওতে। আরও বাষ্প তৈরি হবে। বোমা মেরে উড়িয়ে দেবার মতো চুরমার হয়ে যাবে লিঙ্কন দ্বীপ। এবার বুঝল অভিযাত্রীরা কি সাংঘাতিক বিপদ ঘনিয়ে আসছে ওদের সামনে। ডাক্কার গহ্বরের পাথরের দেয়াল যতক্ষণ উত্তপ্ত লাভার প্রলয়ঙ্করী চাপ সহ্য করে টিকে থাকতে পারবে ততক্ষণ আয়ু আছে ওদের। কিন্তু আর কয়দিন টিকবে ডাক্কার গহ্বরের দেয়াল? কয়েক মাস, কয়েক দিন, নাকি কয়েক ঘণ্টা? এখন খেটে খুঁটে জাহাজটা তৈরি করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। সব ভুলে জাহাজ তৈরির কাজে মন দিল অভিযাত্রীরা। জাহাজের ডেক তৈরির কাজ শেষ হল 23 জানুয়ারি। মাঝখানে কটা দিন নতুন কোনো উৎপাত করেনি আগ্নেয়গিরি। কিন্তু সেদিন রাত 2টোয় একটা ভয়ঙ্কর শব্দে কানে তালা লেগে গেল অভিযাত্রীদের। সেই সাথে শুরু হলো প্রচণ্ড ভূকম্পন। গ্রানাইট হাউসের জানলা দিয়ে উকি দিল সবাই। ফ্র্যাঙ্কলিন হিলের চূড়োটা উড়ে গেছে। সেখান দিয়ে বেরিয়ে আসছে লকলকে আগুনের শিখা। বিশাল একটা দাবানল জ্বলছে যেন পাহাড়ের মাথায়। সেই সাথে নেমে আসছে উত্তপ্ত লাভা স্রোত।
লক্ষ জিহবা মিলে প্রলয়ের বিষাণ বাজিয়ে নাচতে নাচতে খোয়ারের দিকে এগিয়ে চলেছে তরল আগুনের স্রোত। তক্ষুনি গাড়ি নিয়ে খোয়ারের দিকে ছুটল অভিযাত্রীরা। খোয়ারে পৌঁছেই গেট খুলে দিয়ে দূরে সরে এলো ওরা। এক ছুটে খোয়ার থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে ঢুকল ভীত জানোয়ারের দল। পরক্ষণেই খোয়ারের উপর দিয়ে বয়ে গেল ফুটন্ত লাভার স্রোত। আতঙ্কিত দৃষ্টিতে দেখল অভিযাত্রীরা। পেছনের ঝর্ণাটায় উত্তপ্ত লাভা পড়তেই ছ্যাঁত করে বাষ্প হয়ে উড়ে গেল ঝর্ণার সমস্ত পানি। পুড়ে ছারখার হয়ে গেল খোয়ারটা। ভোর হতে হতেই জঙ্গলে গিয়ে ঢুকল গলিত লাভা। আগুন লেগে গেল বনে। 7টা নাগাদ আর থাকা গেল না সে অঞ্চলে। হ্রদের পাড়ে সরে এলো অভিযাত্রীরা। কিছুটা সময় অন্তত এই তরল আগুনকে ঠেকিয়ে রাখবে হ্রদের পানি। মুহুমুহু বজ্র গর্জনের মতো প্রচণ্ড গর্জনে কাঁপছে চারদিক। চ্যাপ্টা টেবিলের মতো বিশাল দুটো জ্বালা মুখ দিয়ে এক নাগারে বেরিয়ে চলেছে আগুন, ছাই, লাভা। হ্রদের পাড়ে প্রায় পৌঁছে গেছে লাভা স্রোত। পেনক্রাফট, চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন। জলদি যন্ত্রপাতিগুলো নিয়ে এসো। বাঁধ দিয়ে ঘুরিয়ে দিতে হবে লাভা স্রোত। সমস্ত লাভাটাই পানিতে গিয়ে পড়ার ব্যবস্থা করতে হবে। সাথে সাথেই ছুটল পেনক্রাফট। ডকইয়ার্ড থেকে কোরাল গাইতে এনে কাঠ কাটতে শুরু করল। ফুট 3 কুচো একটা বাঁধ তৈরি শেষ হল। পরিশ্রমে কুকুরের মতো জিভ বের করে হাঁপাচ্ছে সবাই। আরেকটু পরেই যাত্রাপথে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়ে বাঁধের কাছে পৌঁছে গেল লাভার স্রোত। সামনে বাধা পেয়ে বোর ঘুরে পানির দিকে চলে গেল লাভা। প্রায় 20 ফুট উপর থেকে জলপ্রপাতের মতো হ্রদের পানিতে ঝরে পড়ছে লাভা প্রপাত। শুরু হয়ে গেল প্রলয়কাণ্ড। হাজার হাজার স্টিম ইঞ্জিন একসাথে ফুঁসছে যেন। নিচে পড়েই সেখানকার পানিকে বাষ্পাকারে আকাশে উড়িয়ে দিয়ে জমে যাচ্ছে লাভা। জমাট বাঁধা লাভার উপর পড়ছে আরও তরল লাভা। এগিয়ে যাচ্ছে, সামনের পানিতে বাধা পেয়ে জমে যাচ্ছে। আবার ওগুলোর উপর দিয়ে এগিয়ে যাচ্ছে আরও পেছনের লাভা স্রোত। হ্রদের পানিকে আকাশে ওড়াতে ওড়াতে বিরামহীনভাবে এগিয়ে যাচ্ছে ওই অপরাজেয় তরল আগুন। শেষ পর্যন্ত হেরে গেল হ্রদের পানি। এককালের বিশাল হ্রদের সমস্ত চিহ্ন মুছে দিয়ে সেখানে দাঁড়িয়ে গেল জমাট লাভার দেয়াল। চোখের সামনে দৃশ্য পরিবর্তন দেখে স্তম্ভিত হয়ে গেল অভিযাত্রীরা। রাতেও জাহাজ তৈরির কাজ চালিয়ে গেল অভিযাত্রীরা। আলোর অভাব নেই। সারা রাত অতিকায় মশাল জ্বালিয়ে এলাকাটাকে দিনের মতো করে রাখে আগুনের পাহাড়। আপাতত লাভা বেরোনো বন্ধ হয়েছে, তবে আবার বেরোনোর আশঙ্কাটা রয়েই গেছে। 25 থেকে 30 জানুয়ারি 6 দিনে 20 দিনের কাজ করে ফেলল অভিযাত্রীরা। মার্সি নদীর তীরে এসে ঠাঁই নিয়েছে ওরা। গ্রানাইট হাউসে থাকা এখন আর নিরাপদ নয়। লিঙ্কন দ্বীপের আগে সে চেহারা আর নেই। এককালে যা নিবিড় সবুজে ঢাকা ছিল, এখন তা ধূসরতায় ছেয়ে গেছে। হ্রদ, নদী সব গ্রাস করেছে লাভা স্রোত। খাবার পানির অভাব দেখা দিয়েছে সমস্ত দ্বীপ জুড়ে। সবচেয়ে করুণ অবস্থা হয়েছে দ্বীপের পশ্চিম অংশের। পুড়ে ছাই হয়ে গেছে বিশাল বনভূমি। এখানে ওখানে ভূতের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে কালো পোড়া গাছের কাণ্ড। জাগুয়ার, ক্যাপিবারা, পেকারি, কোয়ালা আর অন্যান্য সব বুনো জানোয়ারগুলোর দল প্রাণ ভয়ে পালিয়েছে জলাভূমির দিকে। আরও 20 দিন পেরিয়ে গেল। আর মাসখানেক কাজ করতে পারলেই সাগরে ভাসানো যাবে জাহাজ। কিন্তু এই 1 মাস টিকে থাকবে তো টলমলে লিঙ্কন আইল্যান্ড? আরও দিন গেল। আর মাত্র 10 দিন টিকে থাকতে পারলেই এই যাত্রা বেঁচে যাবে অভিযাত্রীরা। কিন্তু সময় দিল না আগ্নেয়গিরি। মার্চের প্রথম সপ্তাহেই তাণ্ডব কাণ্ড শুরু করে দিল সে। এবার আরও প্রলয়ঙ্করী রূপে। পিচকারি দিয়ে পানি ছিটানোর মতো সবেগে আকাশে উঠে গেল তরল লাভার স্রোত। সেখান থেকে হাজার হাজার কাঁচের সুতোর মতো ঝরে পড়তে লাগল নিচে। কিন্তু এই করেই ক্ষান্ত হল না আগুনের পাহাড়। জ্বালা মুখ দিয়ে আবার গড়িয়ে এলো বিরামহীন লাভার স্রোত। এবার আগের চাইতেও বেশি। পোল্ট্রি হাউস ছাড়িয়ে লাভার স্রোত গিয়ে পৌঁছল প্রসপেক্ট হাইট পর্যন্ত। পোল্ট্রি হাউসের মাথায় ছানা আর ডিমের শোকে হাহাকার করে উড়ে বেড়াতে লাগল পাখির দল। প্রসপেক্ট হাইটের উপর থেকে লাভার স্রোত জলপ্রপাতের আকারে নামতে লাগল সাগরে। আর আশা নেই। ওই অসমাপ্ত জাহাজকেই সাগরে ভাসাতে হবে। ঠিক হল পরদিন ভোরে নামানো হবে জাহাজ। কিন্তু ভোর হবার আগেই ঘটে গেল চূড়ান্ত অঘটন। মাঝরাতের দিকে হঠাৎ প্রচণ্ড শব্দে ভলকে ভলকে কালচে বাষ্প বেরিয়ে এলো আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে। একটু পরে রাশি রাশি পাথর ছিটকে পড়ল আকাশে। ফেটে গেছে ডাক্কার গহ্বরের দেয়াল। প্রচণ্ড বিস্ফোরণ হলো আবার, আবার, আবার। আকাশ বাতাস থরথর করে কেঁপে উঠল কানে তালা লাগানো শব্দে। দেখতে দেখতে ভেঙে গুড়িয়ে গেল ফ্র্যাঙ্কলিন হিল। কিন্তু থামল না বিস্ফোরণের শব্দ। পরিষ্কার টের পেল অভিযাত্রীরা ধ্বংস হয়ে যাচ্ছে লিঙ্কন আইল্যান্ড।
ভোর হতে হতে অদৃশ্য হয়ে গেল লিংকন আইল্যান্ডের সীমারেখা। একদিন যেখানে ছিল একটা বিশাল দ্বীপ, সেখানে এখন উথাল পাথাল নাচছে সাগরের ঢেউ। বিশাল সাগরের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা পাথুরে দ্বীপ, লম্বায় ৩০ ফুট, চওড়া ২০ ফুট, আর সমুদ্রের সমতল থেকে বড়জোর ফুট ১০ উঁচু হবে এই গ্রানাইটের দ্বীপটা, লিংকন দ্বীপের একমাত্র ধ্বংসাবশেষ। ওটার ওপরেই ঠাঁই নিয়েছেন অভিযাত্রীরা। অগ্ন্যুৎপাতের ফলে মারা গেছে দ্বীপের সমস্ত জন্তু জানোয়ার। অবিশ্বাস্য ভাগ্যের জোরে বেঁচে গেছে ৬ জন লোক আর একটি কুকুর। বিস্ফোরণের সময় পাথর চাপা পড়ে মারা গেছে জাপ। তখন মার্সি নদীর পাড়ে তাঁবুর ভেতরে ছিল অভিযাত্রীরা। হঠাৎ ওরা টের পেল তাঁবুতে পানি ঢুকছে। দেখতে দেখতে বেড়ে গেল পানি। তাঁবু থেকে ছুটে বেরিয়ে এলো সবাই। কিন্তু যাবে কোথায়? চারদিকে থই থই করে নাচছে সাগরের ঢেউ। পানির তলায় চলে গেছে লিংকন দ্বীপ। শুধু গ্রানাইট হাউসের ওই ধ্বংসাবশেষটুকু এখনও জেগে আছে পানির ওপর। সাঁতরে গিয়ে ওটাতে উঠেই কোনো মতে প্রাণ বাঁচালো অভিযাত্রীরা। এই পাথরের টুকরোর ওপরই একে একে কাটালো ওরা দীর্ঘ ৯টি দিন। খাদ্য নেই, পানি নেই, শুধু পাথরের খাঁজে আটকা পড়া পানিটুকু ছিল ওদের সম্বল। এখন তাও ফুরিয়েছে। ভেঙে চুরমার হয়ে গেছে জাহাজটা। কঠিন পাথরের টুকরোর ওপর বসে বসে মৃত্যুর দিন গোনা ছাড়া করার কিছুই নেই। কেটে গেল আরও ৫টা দিন। তৃষ্ণায় অনাহারে কাহিল হয়ে পড়েছে ওরা। শেষ পর্যন্ত উঠে বসার শক্তিটুকু রইল না কারো শরীরে। প্রলাপ বকতে শুরু করেছে নেব আর হাভার্ড। বড়জোর আর একটা দিন টিকবে ওরা। ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বহু কষ্টে উঠে বসল আয়ারটন। ঠিক সেই সময় ওর চোখে পড়ল জিনিসটা। আকাশ আর সাগরের সঙ্গম স্থলে দেখা যাচ্ছে একটা কালো বিন্দু। আস্তে আস্তে বিন্দুটা বড় হল। বড় হতে হতে একটা জাহাজের রূপ নিল। এদিকেই আসছে জাহাজটা। ক্ষীণকণ্ঠে উচ্চারণ করল আয়ারটন, ডানকান। উঠে দাঁড়াতে গিয়েও পারল না সে। পড়ে গেল জ্ঞান হারিয়ে। অন্যরা জ্ঞান হারিয়েছে আগেই। ডানকানের সুসজ্জিত কেবিনে জ্ঞান ফিরল অভিযাত্রীদের। জ্ঞান ফিরে পেতেই জাহাজের ক্যাপ্টেনের খোঁজ করলেন হার্ডিং। খবর পেয়ে কেবিনে এসে ঢুকলেন জাহাজের ক্যাপ্টেন। জাহাজটার নাম কি ক্যাপ্টেন? জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন হার্ডিং। ডানকান। ডানকান মানে লর্ড গ্লেভারবনের জাহাজ ডানকান? বিস্মিত হলেন হার্ডিং। হ্যাঁ, আমি লর্ড গ্লেভারবনের ছেলে রবার্ট গ্র্যান্ট, উত্তর দিলেন জাহাজের ক্যাপ্টেন। কিন্তু আপনার তো আয়ারটনের খোঁজে ট্যাবর আইল্যান্ড যাবার কথা। ১৫০ মাইল উত্তর পূবে এসেছেন কি করতে? আপনাদের খোঁজে ক্যাপ্টেন হার্ডিং। আমাদের খোঁজে? আমরা এখানে আছি কে বলল আপনাকে? আমার নামই বা জানলেন কি করে? মানে? অবাক হলেন গ্র্যান্ট। ট্যাবর আইল্যান্ডে আপনারা যে নোটিশ রেখে এসেছেন, ওতেই তো আপনাদের নাম ধাম, লিংকন আইল্যান্ডের অবস্থান সব রেখে এসেছেন। পকেট থেকে একটা কাগজ বের করলেন তিনি, এগিয়ে দিলেন হার্ডিংয়ের দিকে। এই যে, এটা আপনারা রেখে আসেননি? হাত বাড়িয়ে কাগজটা নিলেন হার্ডিং। এক নজর দেখেই বুঝতে পারলেন বোতলে পাওয়া কাগজের লেখা আর এই লেখা একই হাতের। মাথা ঝাঁকিয়ে বললেন, বুঝেছি। আমাদের এই উপকারটুকু করে গেছেন ক্যাপ্টেন নিমো। মাথা ঝাঁকালো পেনক্রাফটও। বলল, আমিও বুঝেছি। বন অ্যাডভেঞ্চারের দড়ির বাঁধনে অন্য গিট ছিল কেন? আসলে বন অ্যাডভেঞ্চারে করেই ট্যাবর দ্বীপে গিয়ে নোটিশ রেখে এসেছিলেন ক্যাপ্টেন নিমো। ফিরে এসে আবার যথাস্থানে নৌকোটাকে বেঁধে রেখেছিলেন তিনি। গিটটা তাই আমাদের দেয়া গিটের চেয়ে অন্যরকম ছিল। নিজে সাংঘাতিক বিপদের ঝুঁকি নিয়ে আরেকবার প্রাণ বাঁচিয়ে গেলেন ক্যাপ্টেন নিমো। এসো, তার আত্মার মাগফেরাত কামনা করে ঈশ্বরের কাছে দোয়া চাই আমরা, বলে নিজের মাথার টুপি খুলে নিলেন হার্ডিং। আর সবাই তাই করলে হাত জোর করে গম্ভীর কণ্ঠে বললেন ক্যাপ্টেন, মে দ্য গড মার্সি হ্যাভ হ্যাড পিটি অন দ্য সোল অফ ক্যাপ্টেন নিমো, আওয়ার বেনেফ্যাক্টর। মঙ্গলময় ঈশ্বর আমাদের উপকারী বন্ধু ক্যাপ্টেন নিমোর আত্মার মঙ্গল করুন। হঠাৎ কি মনে পড়তেই পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে হার্ডিংয়ের দিকে বাড়িয়ে ধরল আয়ারটন। ক্যাপ্টেন নিমোর সেই হীরের বাক্সটা। নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে বাক্সটার কথা ভোলেনি সে, সযত্নে রক্ষা করেছে। হাত বাড়িয়ে আয়ারটনের হাত থেকে বাক্সটা নিলেন হার্ডিং। হঠাৎ তার নজর পড়ল রবার্ট গ্র্যান্টের ওপর। গ্র্যান্টের কথা যেন ভুলেই গিয়েছিলেন তিনি। এবার নজর পড়তে বললেন হার্ডিং, দেখুন ক্যাপ্টেন, এক মহাপাপীকে রেখে গিয়েছিলেন ট্যাবর আইল্যান্ডে। সেই ১ যুগ আগে রেখে যাওয়া আয়ারটনের সাথে আজকের আয়ারটনের কোনো তুলনা হয় কি? কোনো উত্তর দিতে পারলেন না ক্যাপ্টেন রবার্ট গ্র্যান্ট।
প্রশান্ত মহাসাগরের গভীর নীল জলরাশি ভেদ করে তখন আমেরিকার দিকে এগিয়ে চলেছে ডানকান। শেষ হল জুল ভার্নের মিস্ট্রি থ্রিলার দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড এর ষষ্ঠ শেষ পর্ব। আপনাদের কাছে এই থ্রিলারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।